বহুল আলোচিত পিআর পদ্ধতির বিষয়ে কতটা অগ্রগতি আছে? উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা। আগামী সরকার কিংবা প্রশাসন কতটা স্বচ্ছ হবে সেটা নিয়ে আছে মত দ্বিমত। এমন প্রেক্ষিতে ঐকমত্য কমিশনের একের পর এক আলোচনায় ঐক্যে পৌঁছানো গেল কতটা? আলোচনা করব আজকের ভোটের ট্রেনে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। দুই দফায় দীর্ঘ আলোচনা হয়েছে। আজ জাতীয় ঐকমত্য কমিশনের ছিল শেষ সভা। কি কি আলোচনা হলো আজকে সেটি আমরা দেখে আসতে চাই। আজকে বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা হয়েছে। দেখতেই পাচ্ছি যে আলোচনা হয়েছে যে জনগণের প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হবে। ঐকমত্য কমিশন সেই সিদ্ধান্ত কিন্তু জানিয়েছে এবং নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবং এছাড়াও নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ নিয়ে যে আলোচনা, সেখানে সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য হয়েছে এবং উচ্চকক্ষের মাধ্যমে সংবিধান সংশোধন প্রক্রিয়ার প্রস্তাবে দ্বিমত কিন্তু জানিয়েছে বিএনপি। এছাড়াও আরও বেশ কিছু আলোচনা কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর না করে ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার একটি হুমকি দিয়েছে জামাত। এছাড়া সাম্প্রতিককালে যেগুলো আসলে আলোচনা আসে, যে দুদক, পিএসসি, ন্যায়পাল বা মহাহিসাব নিরীক্ষক, এই 4টি পদের নিয়োগ কমিটির বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু দেখা গেছে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ আরও 5টি দল। এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনাকে ভোটের ট্রেনে স্বাগত। আমরা শুরুতেই জানতে চাই যে ঐকমত্য কমিশনের আমরা দীর্ঘ আলোচনা দেখেছি 2 দফায়, সেখানে আজকে আলোচনার একেবারে শেষ দিন ছিল। দেখা গেছে যে উচ্চকক্ষে পিআর পদ্ধতি, সেটা কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ আরও বেশ কিছু দল। আপনারা আসলে আপত্তিটা কোথায়? মানে উচ্চকক্ষে কেন পিআর পদ্ধতি চাচ্ছেন না? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শক শ্রোতা মণ্ডলীকে। দেখুন, নোট অফ ডিসেন্ট এটা কিন্তু একটা প্রক্রিয়া, আর পিআর পদ্ধতি নিয়ে যে বিষয়টা আছে, সেই পিআর পদ্ধতির সঙ্গে কিন্তু এই দেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু পরিচিত নন, এবং এই পিআর পদ্ধতির ব্যাখ্যা কিন্তু এখনও মানুষ জানে না। কেউ কেউ বলে যে এই একটা বাড়িতে গিয়ে একজন বর, তিনি বিয়ে করবেন একটা বাড়িকে, সেই বাড়ির লোকজন নির্ধারণ করে দেবে যে তোমার বউ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের রসিকতামূলক বক্তব্য। আরেকটা হচ্ছে যে এই দেশের মানুষ সাধারণত অভ্যস্ত হচ্ছে যে আপনি যে এলাকার একজন প্রার্থী যাকে ভালো মনে করবে, যোগ্য মনে করবে, তাকে ভোট দিবে, এবং তাকে ভোট দেওয়ার পরে তার কাছে সমস্যার সমাধানের জন্য মানুষ যেতে পারবে, সহজেই তাকে পাবে, এবং যিনি নির্বাচিত হবেন, যিনি ওই এলাকার প্রতিনিধিত্ব করবেন, তিনি ওই এলাকার প্রতিটি অলি গলি সবকিছু চিনে রাখবেন। তিনি ওই এলাকার খাল বিল, কোথায় নদীর ভাঙনের সমস্যা আছে, কোথায় ব্রিজের সমস্যা আছে, কোথায় আপনার চাঁদাবাজির সমস্যা আছে, কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে, এই জিনিসগুলো ওই প্রতিনিধির মুখস্থ থাকবে। তাহলে তিনি ওই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। এইটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর পিআর পদ্ধতির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি নির্বাচিত করলেন, আপনি দলকে ভোট দিলেন, দলকে ভোট দেওয়ার পরে দল নির্ধারণ করলো যে দলের এই লোককে তারা নির্বাচিত করলো। দেখা গেল রংপুরের একজন ভদ্রলোক, তিনি বরিশালের একজন প্রতিনিধির, বরিশালের একটি এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন। তো তাহলে রংপুরের ওই ভদ্রলোক বরিশালের প্রত্যন্ত অঞ্চল কিভাবে চিনবেন, বরিশালের কোন কোন জায়গার সমস্যা, কিন্তু সেটা কোন কোন জায়গায় জানতে চাই কিভাবে যে চিনবেন? সেটা তো আপনি যেটা আলোচনা করছেন যে নিম্ন ব্যাপারে পিআর পদ্ধতির সিদ্ধান্তটা আসে নাই। আজকে আসলে যেটা সিদ্ধান্ত এসেছে যে উচ্চকক্ষে, অর্থাৎ দলগুলো তাদের সিলেক্টিভ যে পার্সন তারাই আসলে উচ্চকক্ষে যাবে, সেখানে আসলে পিআর পদ্ধতি, কিন্তু সেখানে আসলে আপত্তিটা কোথায় আপনাদের? আমি আপনাকে বলতে চাই যে আসলে দেশ চালানোর মতো তো গণ অধিকার পরিষদের দায়িত্ব থাকার কথা না, বা জাতীয় গণতান্ত্রিক পার্টি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, তারা তো রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ না।
রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনি যদি জোর করে কোনো কিছু চাপিয়ে দেন, চাপিয়ে দেওয়াটা কিন্তু এক ধরনের ফ্যাসিবাদের আলামত। আপনি বিএনপির মতো একটি দল যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এটার মধ্যে কোনো রকমের সমস্যা রয়েছে। বিএনপিকে আর অন্য 5টা পার্টিকে যদি আপনি এক পাল্লায় মাপেন, আপনি এনডিপি বা এনসিপি বা আপনার ন্যাপ তাদের মতো বা সিপিবি তাদের মতো পার্টিকে যদি আপনি বিএনপির সঙ্গে তুলনা করেন, তাহলে সেটা কি আপনার সুবিচার হবে? কিন্তু তারা কি বিএনপি ভালো তো সিদ্ধান্ত দিতে পারে না? মানে এখানে বিএনপি বড় দল ঠিক আছে, কিন্তু তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা কি একটি উত্তম সিদ্ধান্ত দিতে পারে না? উত্তম সিদ্ধান্ত বাস্তবতার আলোকে দেয়াটা খুব কঠিন। উত্তম মুখরোচক উত্তম এক ধরনের, আর বাস্তবতার পক্ষের মুখরোচক উত্তম সিদ্ধান্ত আরেক রকমের। দেখুন, আপনি একটা ছোট দলের নেতা খুব বড় গলায় একটা বড় কথা বলতে পারে, কিন্তু বড় দলের একজন নেতা তিনি কিন্তু বাস্তবতার নিরিখে কথা বলতে হয়। তার কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ববোধ থেকে কথা বলতে হয়। আর নাসির ভাই, একজন ছোট দলের বুঝতে পেরেছি। আমরা আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে উচ্চ কক্ষে আসলে সংবিধান সংশোধনের যে বিষয়টা সেটা নিয়ে আসলে দ্বিমত পোষণ করেছে আজকে বিএনপি, যে উচ্চ কক্ষে সংবিধান সংশোধনের ব্যাপারে বিএনপি আসলে দ্বিমত পোষণ করেছে। আমরা তো যদি উচ্চ কক্ষ আসলে গঠিত হয় সেক্ষেত্রে কিন্তু সকল দলের প্রতিনিধি সেখানে থাকবে। তাহলে এটা কি ভালো নয় যে সবার মধ্যে আলোচনা করে সংবিধানটা সংশোধন হোক? হ্যাঁ, সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করা উচিত, কিন্তু দেখা গেছে যে আপনি এমন একজনকে সংবিধান সংশোধন আলোচনায় রাখলেন যিনি সংবিধান সম্পর্কেই জানে না, তিনি দেশ সম্পর্কে কিছু জানেন না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে তার কোনো কমিটমেন্ট নেই, তাকে জনগণ 1% ভোটেও নির্বাচিত করতে প্রস্তুত না, কিন্তু ওই টেবিলে ওই কক্ষে এসে তিনি কিন্তু সমান অধিকার প্রয়োগের চেষ্টা করবেন। সো একজন যিনি জনগণের কাছে কমিটমেন্ট আছে, জনগণের ভোটের ভিত্তিতে নির্বাচিত হয়ে এসেছেন, বা জনগণের সামগ্রিক সমর্থন আছে, সেরকম একজন লোক আরেকজন জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, জনগণ তাকে পারিপার্শ্বিকভাবে সামাজিকভাবে পছন্দ করে না, সেরকম একজন লোকের মতামত, এই দুটি মতামত কিন্তু এক হতে পারে না। সেই কারণে বিএনপির মতো একটি বৃহৎ পার্টি, অভিজ্ঞতা সম্পন্ন একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক শক্তিশালী একটি পার্টি, তিনি যখন নোট অফ ডিসেন্ট দেন, তখন আপনার ওই যে ঐক্যমত্য কমিশনে রয়েছেন, যারা বিদেশের মাটিতে আরামে আয়েসে জীবনযাপন করেছেন, যারা 17 বছর কি জিনিস, যারা আওয়ামী দুঃশাসন কি জিনিস, যারা দেশের ভবিষ্যৎ কি জিনিস, যারা দেশের অতীত কি জিনিস, এই সম্পর্কে যাদের ধারণা নেই, যারা এসির ক্লাস করে গত কয়েক সপ্তাহ অর্থাৎ ধরে, আপনারা আসলে উচ্চকক্ষে সেই বিষয়টা চাচ্ছেন না। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় যে জুলাই সনদ, সেটা আসলে দলগুলো অনেকে আসলে চাচ্ছে, কারো মধ্যে আবার দ্বিমত আছে। আপনাদের অবস্থানটা কি? সরি, আরেকবার বলবেন কষ্ট করে। আমি বলছি যে জুলাই সনদ নিয়ে বিএনপির আসলে যারা অবস্থানটা চাচ্ছে কি? তারা কারা? এটা তো আমরা দেখছি যে জুলাই সনদ দিয়ে বিএনপির অবস্থানটা তো বিএনপি পরিষ্কার করেছে। আচ্ছা, কিন্তু এখানে স্বাক্ষরের যে ব্যাপারটা, সেখানে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে যেই সনদটা আসলে হচ্ছে সেটা আসলে এক পেশের সনদ, সেই ব্যাপারে কি বলবেন? এখন তারা কেন এক পেশে বলেছে সেটা তাদেরকে জিজ্ঞেস করা ভালো। জুলাই সনদকে যদি আপনি মনে করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা বিজয়ের সনদ, তাহলে তো হবে না। জুলাইয়ের সনদকে যদি আপনি মনে করেন বাংলাদেশের সংবিধানের চাইতেও বড় কিছু, তাহলে তো হবে না। জুলাই সনদটা তো সামঞ্জস্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ, একটা সুন্দর সুলিখিত, সকলের কাছে গ্রহণযোগ্য একটা সনদ হতে হবে। সেই সনদটা যদি আপনার কেউ মনে করে যে আমার মনোপুত হলো না কেন, অতএব এই সনদের সঙ্গে আমি একমত না, সেই ব্যাপারে তো বিএনপির কিছু বলার নেই। বিএনপি তো মনে করে জুলাই সনদ, জুলাই একটা ঐতিহাসিক একটা ঘটনা, বাংলাদেশের
স্বৈরাচার পতনের আন্দোলনের একটা ঐতিহাসিক সময়, ঐতিহাসিক বছর, ঐতিহাসিক দিন, এইটাকে জুলাই সনদ হিসেবে ঐতিহাসিক করে রাখার দায়িত্ব হচ্ছে এই দেশের আচ্ছা, জনগণের। জুলাই এর মানে হচ্ছে জুলাই সনদটা আপনারা চান। আমরা আরেকটু বিষয় জানতে চাই যে আপনার এর আগে বরাবরই আসলে অভিযোগ করছিলেন যখন আওয়ামী লীগ ছিল যে চাঁদাবাজি আসলে আওয়ামী লীগ বা ছাত্রলীগ কিংবা অঙ্গ সংগঠন যারা আছে তারা করছে। এখন আসলে চাঁদাবাজিটা আসলে কে করছে? এটা তো মানে রাজনৈতিক কোনো সরকার না। বর্তমানে আসলে চাঁদাবাজি কারা করছে কি মনে হয় আপনার কাছে? চাঁদাবাজি হচ্ছে একটা এমন একটা শব্দ, এটা মানুষকে চমক দেখানোর জন্য ব্যবহার করা হয়। চাঁদাবাজির জন্য ইতিমধ্যেই আপনার 5ই আগস্টের পরে, আমি আসলে নাম বলে কাউকে বিব্রত করতে চাই না, বিষয়টা হচ্ছে যে চাঁদাবাজি কারা করে? যাদের নিজের পকেটে টাকা নেই, নিজের টাকায় চলতে পারে না, নিজের সামর্থ্য নাই, নিজের বাবা মা বা নিজের দলের কোনো সামর্থ্য নাই চলার মতো, সেরকম দল বা সেরকম লোকেরা চাঁদাবাজি করে। এখন চাঁদাবাজরা চাঁদাবাজি, চাঁদাবাজের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। এখন আপনি যদি নাম ধরে বলেন যে অমুক নেতাকে শুনলাম উনি চাঁদাবাজি করেছে, এখন যে কয়েকদিন আগে গুলশানের যে ঘটনাটা, সেই গুলশানের ঘটনাটায় কিস্তিতে চাঁদা আদায় করা হচ্ছিল। এখন সেটা কোন দলের? আমাদের সন্তানতুল্য ছেলেপেলেদের দল, সেটাকে আমরা ভবিষ্যৎ শুভকামনা করি, সফলতা কামনা করি, তাদেরকে বলবো আমরা চাঁদাবাজ? এখন আইদ ইসলামের সঙ্গে যদি একটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলের ছবি থাকে, সে যদি একজন সাবেক এমপির বাসায় গিয়ে কিস্তিতে 10 লাখ টাকা করে নিয়ে আসে, সেটাকে আমরা চাঁদা বলতে পারি? কিন্তু রহমত ভাই, এখানে একটু একটা বিষয় একটু জানতে চাই যে গত কয়েক মাসে অর্থাৎ প্রায় 10 থেকে 11 মাসে দেখেছি যে প্রায় 4000-এর মতো বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র বিএনপির নেতাকর্মী। এর মধ্যে অনেকে আসলে চাঁদাবাজির অভিযোগেও, কি বলবেন? হ্যাঁ, চাঁদাবাজির অভিযোগটা খুব কম। এখানে দলীয় কোন্দল ছিল, নেতৃত্বের কোন্দল ছিল, এলাকার বিভিন্ন প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষ ছিল, এবং সেখানে আপনি দেখবেন যে বিএনপি যেভাবে তার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, যে 5 তারিখের পরে মনে করেছে যে আমরাই মনে হয় রাজা, আওয়ামী লীগ চলে গেছে এখন আমরাই রাজা, এরকম ভাব যারা দেখিয়েছে, এইরকম নৈরাজ্য যারা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বিএনপি কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা করেছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকদিন হয়তো সময় পেলে কথা বলা যাবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি যেটা জানাচ্ছিলেন যে আগামীর যেই সরকার ব্যবস্থা সেটা আসলে একটা ঐক্যমতের মধ্য দিয়ে যদি যায়, কিংবা বিএনপি আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছে সেটা আসলে তার কাছে অনেকটা ঐক্যের মধ্য দিয়ে যাওয়া উচিত বলে তিনি কিন্তু মনে করছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।